গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। আমরা দিরাঙের 7-11 হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা স্টার্ট করলাম আজকে 74,602 থেকে। হ্যাঁ, এবার আমরা রাস্তায় যেতে যেতে প্রথমে বোমডিলা ক্রস করব, কারণ বোমডিলা তো জানেনই কীরকম মেঘে আচ্ছন্ন হয়ে থাকে। সেই বোমডিলার রাস্তাটা জাস্ট ক্রস করব, করে আমরা তেজপুর, তারপর গুয়াহাটি, এই রাস্তায় যাব। গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। তো রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই করে নেবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। আর বোমডিলা সকালবেলা পেরোনোর অন্যতম কারণ হচ্ছে যে যত দুপুর হতে থাকে না, ওখানে তত মেঘ হতে থাকে। তো সেই মেঘটা তো আমরা অ্যাভয়েড করতে চাইছি। তো সেই জন্য 9টা 10টা এই সময়টা যদি পেরিয়ে যাই, তো ওই সময়টা আশা করছি সানি থাকবে কিংবা একটু রৌদ্রোজ্জ্বল থাকবে। ইনফ্যাক্ট আজকে সকালবেলাও ভালো মতো সূর্য উঠেছে, কালকের মতো বৃষ্টি তো হচ্ছে না। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে ম্যান্ডালা টপ যখন যাচ্ছিলাম, ওপরে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। ম্যান্ডালা টপ তো আপনারা জানেন 10,000 ফিট ওপরে। দিরাং কম্পারেটিভলি একটু কম হাইট, 4,910 ফিটের মতো হাইট হবে, আর ওটা 10,000 ফিট ছিল। তো তা সত্ত্বেও দিরাঙেও হালকা বৃষ্টি পেয়েছি, ভালো বৃষ্টি পেয়েছি ম্যান্ডালা টপে। তো আজকে সূর্য ভালো মতো উঠেছে। তো এই সূর্য ওঠা অবস্থায় যতটা এগিয়ে নেওয়া যায় পাহাড়ের মধ্যে, ততই আমাদের পক্ষে মঙ্গল। আর বোমডিলা এখান থেকে দেখাচ্ছে 32 কিলোমিটার, আর হয়তো 1 ঘন্টার মতো লাগবে আশা করছি, যেরকম স্পিডে চলছে। আর যদি তার আগে হয়ে যায় তো আরও ভালো, কিন্তু আমরা চেষ্টা করব যে অতিরিক্ত স্পিড না বাড়িয়ে যতটা রেগুলেটেড স্পিডের মধ্যে গাড়িটাকে চালানো যায় ততটা। দিরাং থেকে বেরোবার পরই একটা খুব খারাপ রাস্তা পেয়েছিলাম, যে রাস্তাটায় সম্ভবত ধস নেমেছিল। সেটা আগের দিন ম্যান্ডালা টপে যখন যাচ্ছিলাম তখন ওই রাস্তাটা পেয়েছিলাম, আজকেও রাস্তাটা পেয়েছি। বেশ কেয়ারফুলি গাড়িটা চালাতে হয়েছে। তো ওই রাস্তাটা পেরোবার পর থেকে যতখানি এসছি ততখানি রাস্তা প্রচণ্ড ভালো। ইনফ্যাক্ট এখন এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে বোমডিলা আর 11 কিলোমিটারের মতো দেখাচ্ছে। আস্তে আস্তে যে অল্টিটিউড, সেই অল্টিটিউডটা গেইন করতেও আরম্ভ করে দিয়েছি, এবং তার সাথে সাথে মেঘের আনাগোনাও মাঝে মাঝে শুরু হয়ে গেছে রাস্তায়। তো দেখা যাক বোমডিলা গিয়ে কি পাই। আর এখন বেজে গেছে ঘড়িতে 7:51, মানে আশা করছি যে 8:30টার মধ্যে বোমডিলা পেরিয়ে যাব। তো দেখা যাক, লেটস সি। তারপর তো ভালুকপং আমরা যাচ্ছি। বোমডিলা আর এখান থেকে 6 কিলোমিটারের মতো বাকি, কিন্তু তার আগে থেকেই মোটামুটি সমস্ত জায়গাটা মেঘে ঢেকে গেছে। আমরা এখন বোমডিলা এসে গেছি, আর এই বোমডিলা পাসটা অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। এই বোমডিলা পাসটা আমরা আগের দিন একবারই দেখতে পাইনি, এত মেঘে ঢাকা ছিল। হ্যাঁ, আজকে অনেকটা দেখা যাচ্ছে পরিষ্কার ওপর থেকে। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। বোমডিলার মধ্যে আকাশ এখন অনেক পরিষ্কার। এবার আমরা আবার বেরিয়ে পড়বো। আগের দিন আমরা এই রাস্তাটা দিয়েই গেছিলাম, তখন এত মেঘে ঢাকা ছিল যে আমরা চারিদিকটা কিছুই দেখতে পাইনি। কিন্তু আজকে তাও পুরো রোদ ঝলমল আকাশ, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে তেজপুরের দিকে যাচ্ছি। এবং সেদিন এরকম অবস্থা হয়েছিল যে শুধুমাত্র গুগল ম্যাপের ওপর ভরসা করে করে আমি গাড়িটা চালাচ্ছিলাম, সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আজকে দেখো কত পরিষ্কার রাস্তা, সরু রাস্তা, ভালো। কিন্তু রাস্তা আগের দিন কুয়াশা ঢাকা বা মেঘে ঢাকা থাকার জন্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আজকে সেই সমস্যাটা চলে যেতেই রাস্তাটা অনেক ইজি হয়ে গেছে। আমরা বোমডিলা থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা ভালুকপংয়ের দিকে যাচ্ছি। ভালুকপং এখান থেকে 80 কিলোমিটারের মতো, 2 ঘন্টার মতো সময় লাগবে। আমি ধরেই নিচ্ছি 2 ঘন্টা থেকে একটু বেশি সময়ও লাগতে পারে। তো ভালুকপংয়ে নামার পর আমরা তেল ভরে নেবো, গাড়ির তেলও অর্ধেকের বেশি শেষ হয়ে এসছে। তো চলুন আগে গিয়ে কথা হবে। এখন আমরা টেঙ্গা মার্কেটের কাছে চলে এলাম। এবার অলরেডি গরম লাগতে শুরু করেছে, সেই জন্য গরম জামা কাপড় সব খুলে ফেলেছি। আর এখান থেকে সম্ভবত 70 কিলোমিটার হবে ভালুকপং। আমি যদি না এক্স্যাক্টলি কারেক্ট হই তাহলে নিচে দিয়ে দেবো যে কত কিলোমিটার এখান থেকে ভালুকপং। আর রাস্তা মোটামুটি এখন সিমেন্টিং রাস্তা আছে, আস্তে আস্তে চালাতে হচ্ছে 30-40 স্পিডে।
আর এই ভ্যালিটা দেখো, এই ভ্যালিটা অসাধারণ লাগছে। এতক্ষণ ঝলমলে রোদ ছিল, এবার আবার মেঘে ঢেকে গেছে। এবার বৃষ্টি হতে পারে মনে হচ্ছে, জানি না বৃষ্টি কত দূর হবে। কিন্তু ভালুকপং এখান থেকে দেখাচ্ছে 46 কিলোমিটারের মতো, 1 ঘন্টার মতো রাফলি টাইম লাগবে দেখাচ্ছে। রাস্তা অত্যন্ত ভালো, রাস্তা অত্যন্ত চওড়া, ওপর দিকে মেঘ জমে আছে, সবুজে ঢাকা, অসাধারণ লাগছে গাড়িটা চালাতে। দেখতে দেখতে আমরা টানেলের কাছেও চলে এলাম, নেচিপো টানেল। এই টানেলটাই কিন্তু কোনো অন্ধকার বলে ব্যাপার নেই, পুরোটাই আলো। সিমেন্টিং করা রাস্তা, ভেতরটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। জানি না ওদিকটা গিয়ে কি পাবো, মনে হচ্ছে ওদিকটা কুয়াশাই হবে, পুরো কুয়াশা হয়ে আছে। চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলি এই কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে। আমরা যেদিন বোমডিলা যাচ্ছিলাম সেদিন তো প্রচন্ড মেঘ ছিল, কিন্তু এখন ভালুকপং যাওয়ার পথেও মানে যা মেঘ জমেছে রাস্তায়, একটুখানি দেখতেও অসুবিধা হচ্ছে। তবে হ্যাঁ, সেদিন ডেন্সিটি বেশি ছিল, আজকে তুলনামূলকভাবে ডেন্সিটি কম। রাস্তা দেখা যাচ্ছে, অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না সেরকমভাবে। কিন্তু তাও এই মেঘের আনাগোনাটা রাস্তায় যেন লেগেই রয়েছে। দেখতে দেখতে দূরে একটা ফলস এসে গেল, এই ফলসটা সেদিনও দেখেছিলাম যখন আমরা বোমডিলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আরেকটা ফলস দেখলাম। আমরা এখন ভালুকপংয়ে চলে এসেছি। এবার ভালুকপং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, লিটারালি তার মানেটা হচ্ছে অরুণাচল থেকেই আমরা বেরিয়ে যাচ্ছি। দিয়ে এখন আমরা আসামে পড়ে যাব, তারপর গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো। গুয়াহাটি এখান থেকে 240 কিলোমিটারের মতো। ভালুকপং থেকে বেরোবার পরই যে রাস্তাটা পড়লো, এই স্ট্রেচটা অসাধারণ। মোটামুটি 90-100-তে ক্রুজ করা যাচ্ছে গাড়ি নিয়ে। অনেকক্ষণ বাদে সিদান গাড়িটা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। পাহাড়ি রাস্তায় ওপর নিচে করতে করতে যাচ্ছিল, তলাও ঠেকেছে বেশ কয়েকবার, কিন্তু এই রাস্তায় এসে যেন ধরে প্রাণ পেল আমার সিদান গাড়িটা। তো এখন আমরা আরামসে এগিয়ে চলেছি। আর সিদান তার যে আসল রূপ, কোনো রকম জার্কিং ফার্কিং নেই, স্মুথলি এগিয়ে চলেছে। এই জায়গাটা ভ্যালির মতো, মানে নিচের দিকে নেমে যাচ্ছে, আবার একটু বাদে ওপর দিকে উঠবে। আর চারপাশে গাছ, দেখতেও সুন্দর লাগছে, গাড়ি চালাতেও ভালো লাগছে। তার উপর রাস্তাটাও অসাধারণ। হাই রোড দিয়ে যাওয়ার পরে একটু সরু রাস্তা পেলাম। তো সরু রাস্তার ভেতর দিয়ে আমরা যখন মেন NH-15-এ এসে পড়লাম, NH-15-এ তখনও তেজপুর 5 কিলোমিটার ভেতরে, তখনই একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, স্যাফরান পিন্ড বলে। তো সেই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ করলাম। এবার লাঞ্চ যথেষ্ট ভালো ছিল, ওখানে রান্নাবান্না খুবই ভালো। রাইস করেছিল, একটা মাছের আইটেম করেছিল, ছোট মৌরলা মাছের মতো একটা আইটেম, চিকেনের একটা আইটেম নিলাম, বাটার নান নিলাম। তো ওভারঅল খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। এবার তারপর আমরা সেখান থেকে আবার স্টার্ট করে দিলাম। এবার ওই যে স্যাফরান পিনটা আছে সেটা কিন্তু রাস্তার ওপুটে পড়েছিল, এপুটে নয়। সুতরাং মাঝখানে যে একটা জায়গা ছিল সেখান দিয়ে আমরা ইউটার্ন করে ওখানে গেলাম। আবার আমরা ব্রিজের তলা দিয়ে, মানে তেজপুর ছাড়িয়ে, তেজপুরের ওপর দিয়ে যে ব্রিজটা যাচ্ছে সেই ব্রিজের তলা দিয়ে আবার ইউটার্ন নিয়ে আমরা গুয়াহাটির দিকে রওনা দিয়েছি। গুয়াহাটি এখন দেখাচ্ছে 172 কিলোমিটার, মোরাললেস 4 ঘন্টা লাগবে ধরে নিচ্ছি। গুগল ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টার মতো, কিন্তু
রাস্তা কীরকম হবে জানি না, তাছাড়া আমি একটু স্লোই চালাবো 80-90 স্পিডে, মানে আমি বলতে চাইছি হাইয়েস্ট স্পিড 80-90-এর মতো চালাবো। তো দেখা যাক গুয়াহাটিতে কখন পৌঁছোই। গুয়াহাটিতে যে হোমস্টেটা আছে সেটা তো বুক করেই রেখেছি, সেটাই গিয়ে আজকে চেক ইন করবো। আমরা কিছুটা যাওয়ার পরই কলিয়া ভোমরা সেতুতে এসে পড়লাম। ব্রহ্মপুত্র যে নদটা আছে সেটা পেরোবার যে সেতুটা, যাওয়ার সময় আমরা এই সেতুটা আপনাদের দেখিয়েছিলাম, এখন ফেরার সময় সেতুটা দেখাচ্ছি। অসাধারণ লাগে। ওদিকটা পেছন দিকটাও পাহাড় আছে, এদিকটাও পাহাড় আছে। আর আমরা ওদিকটা দিয়ে গেছিলাম, ওদিকটা হচ্ছে আপনার তেজপুর যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে গুয়াহাটিতে ফেরার রাস্তা। আচ্ছা, আমরা এখন নগাঁও যাওয়ার রাস্তাটা ধরলাম। রাস্তাটা NH-15 যেটা আছে সেটা অনেকটা আসার পরে ডান দিকে একটা টার্ন নিতে হলো। এবার সেটা দিয়ে এখন সোজা যাব কিছুটা। এই রাস্তাটা খারাপ, কিন্তু এটা বেশিক্ষণ খারাপ হবে না, কারণ আসার সময় আমরা দেখেছিলাম 400-500 মিটার খারাপ। তো এখন এই যে রাস্তা মিটার হয়ে যাচ্ছে। গুয়াহাটি আর 92 কিলোমিটারের মতো বাকি আছে, মানে যে হোমস্টেটা আমরা উঠবো সেই হোমস্টেটা 92 কিলোমিটার মতো বাকি। এবার যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। আর রাস্তা ওভারঅল ভালো। একটু আগে যে রাহা টোল প্লাজাটা ছিল, সেই রাহা টোল প্লাজার 1-1.5 কিলোমিটার আগে রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, পটহোলস ছিল, সুতরাং একটু কেয়ারফুলি চালাতে হচ্ছিল। রাহা টোল প্লাজাটা পেরোনোর পরই যে রাস্তাটা পেয়েছি বেশ সুন্দর, ওভারঅল গুড, ইমপ্রেশন গুড। NH-37 এটা। আশা করছি যে এখন তো 3:15 বাজে, 5:15-20-র মধ্যে আমরা গুয়াহাটিতে যে হোমস্টেটা বুক করেছি সেই হোমস্টেতে উঠে পড়তে পারবো। এবার কথা হচ্ছে, রাস্তায় যদি ইচ্ছে করে যে কোথায় একটু দাঁড়ানোর জন্যে, চা খাওয়ার জন্যে, তাহলে আমরা দাঁড়িয়ে একটু চা পান করে নিতেই পারি। মাঝে মাঝে লরিগুলো আসছে, তো লরিগুলো থাকলে তখন ডান দিক দিয়ে লরিগুলো যাচ্ছে আর বাঁ দিক দিয়ে আমাকে ওভারটেক করতে হচ্ছে। দিরাং থেকে বেরোবার সময় ঠান্ডা থাকলেও যতই আমরা পাহাড় থেকে নিচে নামতে থেকেছি ততই গরম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর ভালুকপং আসার অনেক আগে থেকেই সমস্ত গরম জামা কাপড় আমরা ডিকিতে চালান করে দিয়েছি। গুয়াহাটি আর বেশি দূরে নেই, আর সন্ধে নামার আগেই আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম। রাস্তার কন্ডিশন কীরকম তা এর আগে গুয়াহাটি থেকে বোমডিলা পাস যাওয়ার ভিডিওতেই ডিটেলসে বলেছি, সেটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।